নমস্কার বন্ধুরা। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে এবং 280 রানের ব্যবধানে কিন্তু ভারত বাংলাদেশকে ম্যাচটি হারিয়েছে। তো বাংলাদেশের হারের কারণ কি? দেখো, ভারত কিন্তু এই ম্যাচটা জিতবে, এটা সবাই জানে যে ভারত 99% এই ম্যাচ জিতবে। কারণ ভারত যে লেভেলে পৌঁছে গেছে, যে লেভেলের টিম, এবং যদি আমরা দেখি টেস্ট র্যাঙ্কিং কিন্তু ভারত নাম্বার 1, এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু ভারত 1 নম্বরে আছে। তো তাদের যে লেভেল এবং ভারতীয় প্লেয়ারদের যে পারফরমেন্স, বোলিং ব্যাটিং মানে সবকিছুতে যে পারফরমেন্স, তারা যে ধরনের পারফরমেন্স করছে সেখানে কিন্তু বোঝা যায় যে তারা একটা নেক্সট লেভেলের টিম তৈরি হয়ে গিয়েছে। তো তাদের কিন্তু তার উপরে কিন্তু ঘরের মাঠে খেলা হচ্ছে, সেই ঘরের মাঠে কিন্তু তাদেরকে হারানো মানে অনেক মুশকিল, সে ভারতকে হারানো অনেক মুশকিল। এর আগে যত টিম অস্ট্রেলিয়া ইংল্যান্ড যারা এসেছিল কিন্তু ভারতকে তাদের ঘরের মাঠে কিন্তু ভারতের ঘরের মাঠে কিন্তু তারা কেউ ভারতকে হারাতে পারেনি। তো যার ফলে এই ম্যাচ কিন্তু ভারত জিতবে, এটা কিন্তু সবাই জানে। 90% কিন্তু মানুষ জানে যে এটা ভারত জিতবে। আর বাংলাদেশের দিক থেকে যদি দেখি, যে বাংলাদেশ কিন্তু কিছুদিন আগে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে 2-0 ব্যবধানে কিন্তু টেস্ট সিরিজ জিতেছিল। তো সেখান থেকে কিন্তু বাংলাদেশের ফ্যান্সদের এবং প্লেয়ারদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। পাকিস্তানকে পাকিস্তানের ঘরের মাঠে যখন হারাতে পেরেছে বাংলাদেশ, তখন ভারতকে হয়তো একটা চ্যালেঞ্জ দিতে পারবে। সেই হিসেবে কিন্তু তারা একটা মানে প্রত্যাশা করেছিল বেশি। বিশেষ করে অনেক ইউটিউবাররা আছে, বাংলাদেশি ইউটিউবার যারা আছে, তারা কিন্তু মানে অনেকটা বেশি প্রত্যাশা করে ফেলেছে যে হ্যাঁ, ভারত ভারত ভয়ে কাঁপছে। ভারতের ব্যাটসম্যানরা নাহিদ রানার বল খেলতে তারা আহ, সাহস পাচ্ছে না। তারা নাহিদ রানার বল দেখে তারা ভয় পাচ্ছে, মানে এমন ধরনের তারা ভিডিও বানিয়েছে, এমন ধরনের কন্টেন্ট বানিয়েছে যেগুলো হাস্যকর। যে ভারত কিনা নাম্বার 1 টিম, এবং তারা যে ধরনের মানে কন্টিনিউ তারা যে ধরনের পারফরমেন্স করছে, সেখানে বাংলাদেশ কিন্তু সেই লেভেলের টিম এখন তৈরি হতে পারেনি যে ভারতকে টক্কর দেবে বা ভারতকে একটা চ্যালেঞ্জ দেবে। হয়তো T20-তে তারা চ্যালেঞ্জ দিতে পারে, কিন্তু টেস্ট বা ওডিআই চ্যালেঞ্জ দেওয়ার মতন সেরকম টিম কিন্তু এখন বাংলাদেশ তৈরি হয়নি ভারতকে চ্যালেঞ্জ দেওয়ার মতন। হ্যাঁ, তারা তাদের ঘরের মাঠে কিন্তু তারা সবাইকে ডেকে কিন্তু হারিয়েছে, যেমন ভারতকেও কিন্তু ওডিআই থেকে হারিয়েছে। তো আরো অন্যান্য টিমকে কিন্তু হারিয়েছে তাদের ঘরের মাঠে। সেই মিরপুরের উইকেটের ব্যাপারে তো সবাই জানি, যে মিরপুরের উইকেটে যে টিম মানে খেলতে আসবে, সে বাংলাদেশের কাছে তারা হেরে যায়। সেই মিরপুরের উইকেট ছাড়া কিন্তু আর অন্য উইকেটে তারা বাংলাদেশ খেলতে পারে না। তো যার ফলে বাংলাদেশ পাকিস্তানকে হারানোর ফলে বাংলাদেশের ফ্যান্সদের মধ্যে এবং ক্রিকেটারদের মধ্যে একটা কিন্তু ওভার কনফিডেন্স তৈরি হয়ে যায় যে হ্যাঁ, পাকিস্তানকে আমরা ঘরের মাঠে হারিয়েছি এবং ভারতকেও আমরা সেখানে হারাবো, মানে এইরকম ধরনের তাদের একটা মনোভাব। আরে বাবা, পাকিস্তান আর ইন্ডিয়া কিন্তু এক নয়। পাকিস্তান, তাদের ক্রিকেটের অবস্থা কিন্তু এই মুহূর্তে অনেক খারাপ। তারা আস্তে আস্তে সেই নিচের দিকে চলে যাচ্ছে, আর কিন্তু ভারতীয় টিম কিন্তু আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে যাচ্ছে। যে ভারত যদি 2-3টে টিম তৈরি করে, এ বি সি ও সেই যদি বি টিম নিয়ে ভারত যদি খেলতো, তখন সেখানে রোহিত শর্মা কোহলি যদি না খেলতো, সেখানেও কিন্তু বাংলাদেশকে হারাতে পারতো। তো ইন্ডিয়া ভারত কিন্তু একটা মানে নেক্সট লেভেলের টিম তৈরি হয়ে গেছে সমস্ত ফরম্যাটে, টেস্ট হোক, ওডিআই হোক, আর T20 হোক, সমস্ত ফরম্যাটে কিন্তু একটা নেক্সট লেভেলের টিম তৈরি হয়ে গেছে। এবং ভারতের কাছে কিন্তু ব্যাকআপ আছে, যে যদি কোহলি ইঞ্জুরি হয়ে যায় তার পরিবর্তে খেলার জন্য অন্য প্লেয়ার আছে, রোহিত শর্মা ইঞ্জুরি হয়ে গেলে তার পরিবর্তে খেলার জন্য অন্য প্লেয়ার আছে। তো বুমরা যদি তিনি ইঞ্জুরি হয়, তার তার পরিবর্তে খেলার জন্য অন্য প্লেয়ার আছে, বোলার আছে। তো ভারতের টিম কিন্তু একটা আলাদা তৈরি হয়ে গেছে, মানে নেক্সট লেভেলের একটা টিম তৈরি হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু সেইভাবে কিন্তু সেরকম টিম এখন তৈরি হয়নি। তো বাংলাদেশ যদি আমরা দেখি, সেই 2000 সালে টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস পেয়েছে। তো প্রায় 24 বছর আগে তারা টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস পেয়েছে, কিন্তু সেইভাবে এখনো টেস্ট ক্রিকেটে কিন্তু তারা সাফল্য পায়নি। তো এত বছর, প্রায় 24 বছর হয়ে গেছে, সেই 24 বছর তারা কি করছে? তাদের ক্রিকেটের কি এখনো কোনো উন্নতি হয়নি? তারা সেই 24 বছর আগে যেই বাংলাদেশ ছিল, কিন্তু সেই এখনোই কিন্তু সেই বাংলাদেশ আছে। যে 24 বছর ধরে তারা টেস্ট ক্রিকেট খেলছে, সেইভাবে কিন্তু এখনো তাদের উন্নতি হয়নি। সেই বড় বড় টিমের বিরুদ্ধে কিন্তু তারা এখনো সেরকম ধরনের পারফরমেন্স করতে পারে না। তারা ঘরের মাঠে ডেকে সেই মিরপুরের উইকেটে হয়তো হারাতে পারে, কিন্তু বাইরে গিয়ে বা অন্য উইকেটে গিয়ে খেলা,
সেখানে কিন্তু বাংলাদেশের পক্ষে অনেকটা মুশকিল, এবং সেইরকম ধরনের কিন্তু টিম এখন বাংলাদেশ তৈরি হয়নি। তাদের ফ্যান্সরা এবং কিছু ইউটিউবার, বাংলাদেশি ইউটিউবার, তারা যতই যা কিছু বলুক না কেন, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত সেই রকম ধরনের টিম হয়নি যে ভারতকে একটা চ্যালেঞ্জ দেবে, বিশেষ করে টেস্টে ভারতকে চ্যালেঞ্জ দেবে এবং ভারতের বিরুদ্ধে দারুণ পারফরমেন্স করবে। সেরকম ধরনের টিম কিন্তু এখন তৈরি হয়নি, সে যতটা যে যত প্রত্যাশা করুক আর যাই করুক না কেন। বাংলাদেশ কিন্তু এখনো সেই যে 2000 সালের যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু এখনোই আছে। যে যদি আমরা দেখি যে আফগানিস্তান টিম কিন্তু সেই যে T20 ওয়ার্ল্ড কাপ হলো ওয়েস্ট ইন্ডিজে, সেখানে কিন্তু তারা সেমিফাইনাল খেলেছে। বাংলাদেশ আফগানিস্তানের থেকে আগে থেকে কিন্তু ক্রিকেট খেলছে, কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপে এখনো সেমিফাইনালে যেতে পারেনি। কিন্তু আফগানিস্তান 2000 সম্ভবত 2008-9 থেকে তারা ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করেছে, 2009 থেকে সম্ভবত। সে 2009 থেকে ওয়ার্ল্ড কাপ খেলা একটা টিম, তারা এই মুহূর্তে তারা একটা সেমিফাইনাল, ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল। কিন্তু বাংলাদেশ এত বছর ধরে খেলার পরেও কিন্তু তারা সেমিফাইনালে এখনো পর্যন্ত যেতে পারেনি। তো সেই বাংলাদেশের কাছে কি আর প্রত্যাশা করে যেতে পারে? তাদের কিছু ফ্যান্স এবং ইউটিউবাররা তারা বড় বড় কথা বলেন, তারা আহ, ইয়ে অনেক কিছু প্রত্যাশা করেন, এই ভারতকে হারিয়ে দেবে, ভারত কাঁপছে ভয়ে, উমুক তুমুক তারা মন্তব্য করেন। সেই মন্তব্য কিন্তু সেটা বাস্তব নয়। বাস্তবের মাটিতে হলে ভারতকে চ্যালেঞ্জ দেওয়ার মতন ক্ষমতা এখন বাংলাদেশে এখনো তৈরি হয়নি। সে যতই যা বলুক, তো এর পেছনের কারণ, আর বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কিন্তু তারা পাকিস্তানকে হারাবার ফলে যে তাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স তৈরি হয়ে গেছিল যে আমরা পাকিস্তানকে হারিয়েছি, ভারত তো আমাদের কাছে কিছু নয়, আমরা পাকিস্তানের মাটিতে গিয়ে যেই ধরনের পারফরমেন্স আমরা করেছিলাম, এই ভারতের মাটিতে গিয়ে ভারতের বোলারদের বিরুদ্ধে সেই রকম পারফরমেন্স আমরা করবো, অত সহজ জিনিস নয়। পাকিস্তানের বোলার আর ভারতের বোলার, তাদের দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। ভারতের বোলারদের মধ্যে কিন্তু বুমরা আছে, ওয়াশিম আছে, জাদেজা আছে। তারা যেরকম ধরনের বুমরা যে ধরনের প্লেয়ার, যে নাম্বার ওয়ান এখন বোলার, যদি আমরা দেখি যে নাম্বার ওয়ান বোলার, তার বিরুদ্ধে খেলা আর শাহিন আফ্রিদির বিরুদ্ধে খেলা, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। আর যদি আমরা স্পিন অ্যাটাকে যদি জাদেজা আর ওয়াশিম, কিন্তু এই মুহূর্তে তারা দুজনে টেস্ট র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান নাম্বার টু তে আছে। সেই তাদের এগেনস্টে খেলা আর পাকিস্তানের কোন স্পিনার তার বিরুদ্ধে খেলা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আর যদি ব্যাটসম্যানদের কথা বলি, যে বাংলাদেশি বোলাররা কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানদের সামনে কিন্তু তারা সাকসেস হয়েছে, এবং পাকিস্তানের ব্যাটসম্যান তারা রিজওয়ান আছে, বাবর আজম, তাদের বিরুদ্ধে বোলিং করা, আর বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, ঋষভ পান্ত, এদের বিরুদ্ধে বোলিং করা কিন্তু অনেকটা তফাৎ আছে। পাকিস্তানের ব্যাটসম্যানদের ফর্ম তো কি কিরকম ধরনের আমরা জানি, আর ভারতীয় ব্যাটসম্যানদের তারা যেখানে বিশ্বের যেখানেই খেলা হোক না কেন, তারা পারফরমেন্স করে দেখিয়ে দেয়, হ্যাঁ তারা কেন বিশ্ব সেরা ব্যাটসম্যানদের মধ্যে পড়ে। তো এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ, এই তফাৎটা যদি বাংলাদেশ বুঝতে না পারে, ওভার কনফিডেন্স হলে কিন্তু চলবে না। এই তফাৎগুলো যদি বুঝতে না পারে, তাহলে কিন্তু সেকেন্ড টেস্ট কিন্তু ভারত জিতবে। এর কোনো, যদি বাংলাদেশ যদি একটু যদি চ্যালেঞ্জ দিতে পারে, সেটাই কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু সাকসেসফুল হবে। যদি ভারতকে একটু চ্যালেঞ্জ দিতে পারে, বা ভারত যে রান করবে সেই রানের কাছাকাছি যদি জিততে না পারুক, সেই রানের কাছাকাছি অন্তত যদি যেতে পারে, তাহলে সেইটাই কিন্তু বাংলাদেশের পক্ষে অনেকটা সাকসেস হবে।